আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শিখবো বন্ধন। বন্ধনের মধ্যে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কার কার মধ্যে হয়? আয়নিক বন্ধন হতে কি লাগে? ধাতু লাগে আর কি লাগে? অধাতু লাগে। আমরা জানি ধাতু পরমাণু ইলেকট্রন দান করে এবং ইলেকট্রন সে যেহেতু দান করে তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার অন্য পরমাণু অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ত্যাগ করার পর যে ধনাত্মক আয়ন হয় সেটার নাম হলো ক্যাটায়ন। সেটার নাম কি? ক্যাটায়ন। আর গ্রহণ করার পর যে ঋণাত্মক আয়ন হয় সেটার নাম অ্যানায়ন। তাহলে ধাতু ইলেকট্রন দেয় এবং পজিটিভ দেওয়ার পর কি হয়? পজিটিভ আয়ন হয়। পজিটিভ আয়নকে কি বলে? ক্যাটায়ন। আচ্ছা, আর অধাতু কি করে? ইলেকট্রন নেয়, নিয়ে কি হয়? নিয়ে নেগেটিভ আয়ন হয়। নেগেটিভ আয়নকে কি বলে? অ্যানায়ন। তাহলে ধাতু অলওয়েজ কি হবে? পজিটিভ আয়নে কনভার্ট হবে, যেটাকে আমরা বলবো ক্যাটায়ন। আর অধাতু কি হবে? নেগেটিভ আয়নে কনভার্ট হবে, সেটাকে আমরা বলবো অ্যানায়ন। মূলত অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন আদান এবং প্রদান, মানে ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে কি হয়? আয়নিক বন্ধন তৈরি হয়। চলো দেখি। যেমন আয়নিক বন্ধন হয় এরকম অনেকগুলা যৌগ আমরা বলতে পারি, যেমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর ক্যালসিয়াম ফ্লোরাইড হতে পারে বা ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, আরো অনেক আছে। এগুলো সবই কি যৌগ? আয়নিক যৌগ। তাহলে এগুলো আয়নিক যৌগ কেমন হয়? কেউ একজন বলো এগুলো কেন আয়নিক যৌগ? কারণ এই যে একটা যৌগ কি পটাশিয়াম ক্লোরাইড, এর মধ্যে পটাশিয়াম কি ধাতু, আর এই কি অধাতু। এই ক্ষেত্রে সোডিয়াম কি ধাতু, ক্লোরিন কি অধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তাহলে এখানে আমরা দেখি যে আমরা একটা শেখার আগে বেসিক শিখি যে যদি পটাশিয়াম ক্লোরাইড হয় তাহলে এটা এক পরমাণু অণু দিয়ে গঠিত যৌগ। এক পরমাণু অণু মানে এই যে পটাশিয়াম, আমরা জানি পটাশিয়াম একটা পরমাণু বিশিষ্ট অণু, ক্লোরিন হলো দ্বিপরমাণু বিশিষ্ট অণু। বা এখানে এই পটাশিয়ামের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় কি এক। আচ্ছা, তাহলে এইখানে যে কাহিনীটা ঘটবে, এই পটাশিয়াম একটা দান করবে, ক্লোরিন একটা গ্রহণ করবে। আবার এই ধরনের যৌগে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, এই ধরনের যৌগের মধ্যে দেখো ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? 2, ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাহলে ক্যালসিয়াম এই ক্ষেত্রে কি করে? ক্যালসিয়াম দুইটা ত্যাগ করে, আর এই দুইটা ফ্লোরিন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে। একটা ক্যালসিয়াম দুইটা ত্যাগ করে, বাট একটা ফ্লোরিনের তো একটা করে ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি আছে, ঠিক কি না? তাহলে ওই ক্যালসিয়ামের ত্যাগ করা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে আমার ক্লোরিন লাগবে কয়টা? দুইটা। তাহলে অ্যাজ লাইক অ্যাজ ক্যালসিয়ামের ব্যাপারেও তাই। কথা কি বুঝতে পারছি কি না? তাহলে আজকে আমরা একটা যৌগের আয়নিক বন্ধন গঠন তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা যদি প্রথমে সোডিয়াম ক্লোরাইডের ব্যাপারে নিই, NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলে রক সল্ট। কি বলে? রক সল্ট। এর অপর নাম হলো টেবিল সল্ট। টেবিল সল্ট বা খাবার লবণ, ঠিক না? আচ্ছা, এই রক সল্ট বা সোডিয়াম ক্লোরাইড কি কাজে ব্যবহার হয়? আমরা জানি রান্নার কাজে ব্যবহার হয়। লবণ ছাড়া আমাদের চলে না, প্রেসার কমে গেলে লবণ লাগে শরীরে। আচ্ছা, এইখানে আমরা যেটা দেখবো যে সোডিয়াম ক্লোরাইডের প্রথমে সোডিয়াম ক্লোরাইডের কাজ হচ্ছে, এর প্রথম অংশের আমি কাজ করব আগে। তো প্রথম অংশ হলো ধরো ধাতব অংশের কাজ। যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এর ইলেকট্রন, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? তোমরা সবাই জানো, সোডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। তো সোডিয়ামের ইলেকট্রনিক ডায়াগ্রাম হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ফার্স্ট অরবিট প্রথম কক্ষপথে দুইটা, তারপরে কক্ষপথে কয়টা? 8টা, এবং থার্ড অরবিটে একটা। তাহলে 2 8 1। এখন তার আউটার শেল কোনটা? অর্থাৎ সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তর কোনটা? সর্ববহিষ্ঠ স্তর এই যে এইটা 3s1। কোনটা? 3s1। 3s1 হচ্ছে আমার সর্ববহিষ্ঠ স্তর। তাহলে এইখানে আমার আছে একটা ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রনই ধাতু কি করে? এই একটা ইলেকট্রনই সে ত্যাগ করে সে পজিটিভ আয়নে কনভার্ট হবে। এই তো। তাহলে চলো কিভাবে হয় দেখি।
তাহলে সোডিয়ামের এই যে 11, সোডিয়ামের যে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন আছে সে এই ইলেকট্রনটাকে ত্যাগ করে Na পজিটিভ আয়ন তৈরি করে। এই Na পজিটিভ আয়নকে বলা হয় কি সোডিয়ামের ক্যাটায়ন। কি বলে? ক্যাটায়ন। সোডিয়াম ক্যাটায়ন গঠন করে। এই যে Na ক্যাটায়ন গঠন করলো এর ইলেকট্রনিক ডায়াগ্রাম আরেকটা মৌলের ইলেকট্রনিক ডায়াগ্রামের সাথে মিলে গেল। খেয়াল করে এখানে এই পারমাণবিক সংখ্যা কত ছিল? 11। এখান থেকে একটা ইলেকট্রন যখন ত্যাগ হলো তখন এখানে তার প্রোটন সংখ্যা 11 হইল, ইলেকট্রন একটা কি হইল? কমে গেল। এবার আসো এর আরেকটা মৌল কে আছে? ক্লোরিন। ক্লোরিনের ডায়াগ্রাম দেখি আমরা। ক্লোরিন এর ডায়াগ্রাম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। প্রথম কক্ষপথে কয়টা? কথা বলো। প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা। তাহলে ক্লোরিন কত? 8 আর 7 15 2 17। ঠিক কি না? এখন তার সর্ববহিষ্ঠ স্তরে আউটার শেল ইলেকট্রন আছে কয়টা? আমার 7টা। সে যেহেতু অধাতু এবং তার আউটার শেল ইলেকট্রন আছে 7টা, সে নেবে কয়টা? একটা। কোন একটা নেবে? ওই যে সোডিয়াম যে একটা ত্যাগ করে দিয়েছে এই ক্লোরিন সেটা নিয়ে তাদের মধ্যে বন্ধন গঠন করবে এবং একটা যৌগ গঠন হবে। ঠিক? তাহলে কি হবে? আমার এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। তোমরা জানো যে এই ক্লোরিন যখন গ্রহণ করবে তখন এখানে প্লাস দেওয়া মানে হচ্ছে তার কাছে ইলেকট্রন আসবে। তোমার জীবনে পাখি আসবে, পাখি উড়ে উড়ে আসবে, এই যে পাখি, এই পাখি যখন আসবে তখন তুমি নেগেটিভ হবা, তখন আর তুমি এমন থাকবে না, তোমার বর্ণ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই ক্লোরিন তখন কি হবে? নেগেটিভ আয়নে কনভার্ট হবে। এর নাম হচ্ছে কি? অ্যানায়ন। ক্লোরিন, কথা বলো। ক্লোরিন অ্যানায়ন পদ্ধতি কি? ক্লোরিন অ্যানায়ন, এটাকে আমরা বলবো ক্লোরাইড আয়ন, আর এটা বলবো সোডিয়াম আয়ন। ঠিক আছে? সোডিয়াম ক্যাটায়নকে বলবো সোডিয়াম আয়ন, আর এটাকে বলবো কি? ক্লোরাইড আয়ন। এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হইলো, এইবার এদের মধ্যে স্ট্রাকচারটা কেমন হবে চলো দেখি। আমি চাইলে এখানে এরকম করে দেখাইতে পারতাম, এইটাকে এরকম আকারে দেখাইতে পারতাম যে এই যে প্রথম নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, তারপরে হচ্ছে এই যে এখানে একটা 2টা, এই যে 2টা প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে কত? 4টা 6টা। ঠিক কি না? এই যে ত্যাগ করার পরে এটা হইলো। আর এখানে কি ছিল? এখানে ছিল নিউক্লিয়াস, এই যে 2টি নিউক্লিয়াস। তাহলে প্রথম কক্ষপথে এই যে 2টা, তারপরে কক্ষপথে ছিল 2 2 2 4 6 8টা, তারপরে কক্ষপথে কয়টা ছিল? এই একটা। কয়টা? এই একটাই ত্যাগ হয়েছে নাকি? ত্যাগ হয়ে এটা Na প্লাস আয়ন হয়েছে। আচ্ছা, এবার কাহিনীটা কি হবে? এবার আমরা চলো দেখি যে এখানে একটা সোডিয়াম পরমাণু আঁকাই, যে এই হচ্ছে আমার সোডিয়াম এর নিউক্লিয়াস। ঠিক আছে? এই হলো ফার্স্ট অরবিটে কয়টা আছে? কয়টা আছে? 2টা। তারপরে এটা কয়টা আছে? 8টা। এই যে 2 4 6 8। তারপরে এটা কয়টা? এই একটা হলো যে মন খারাপ করা একটা, এটা হলো ইলেকট্রন। ঠিক না? এখন এই যে এর কাছে কে আসবে? ক্লোরিন আসবে না? তাহলে ক্লোরিনে এই হলো ক্লোরিনের নিউক্লিয়াস, এই হচ্ছে আমার ফার্স্ট অরবিট কয়টা? 2টা, তারপরে হলো 8টা, তারপরে হলো কয়টা? 7টা। তাহলে আমি দেব 2 4 6 8টা, আর এখানে এই যে মন খারাপ করা একটা, এটা হলো ইলেকট্রন। ঠিক না? আর এই যে 2 4 6। ঠিক না? এখন এই ইলেকট্রন সোডিয়াম পরমাণু ওরে ডাকি আয় আমার কাছে আয়, এই ইলেকট্রনটা একা বসে আছে না? ও কি মন খারাপ না? তাহলে ও ওরে ডাকবে। ও তো কোনোদিন ওর কাছে আসবে না। আসবে? ও আসবে? কার তারা বেশি? সোডিয়ামের ত্যাগ করতে পারলেই সে বাঁচে। অর্থাৎ ও ত্যাগ করে দিয়ে অষ্টক ধাতু পরমাণু এমন ভাবে ত্যাগ করে যে ত্যাগ করার পর তার সর্ববহিষ্ঠ স্তরে সাধারণত অষ্টক পূর্ণ হয়, অষ্টক অবস্থা তৈরি হয়। অর্থাৎ সর্ববহিষ্ঠ স্তরে 8টা ইলেকট্রন থাকে, এই অবস্থাকে বলে কি? অষ্টক পূর্ণ। আর এই সর্ববহিষ্ঠ স্তরে 8টা ইলেকট্রন থাকলে সে নিজেকে খুব স্টেবল ভাবে
অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ হওয়ার আর পসিবিলিটি নাই। এখন দেখো তাহলে সোডিয়াম কি করবে, অষ্টক পূরণের জন্য এই ইলেকট্রনটা দিয়ে দেবে, এই ইলেকট্রনটা কারে দেবে, করে দেবে, করে দিলে ওর এই স্তরটা ভ্যানিশ হয় না, হয় কি না, কথা বলতে। আর তাহলে ওর এই স্তর কি ভ্যানিশ হয় না, ওর এই স্তরে আরেকটা ইলেকট্রন আসে, এখানে আসলে ও তখন কি হয়, ওর অষ্টক পূরণ হয়, ওর অষ্টক পূরণ হয়, এই এদের মধ্যে ও যেহেতু দিল, ওর আত্মীয় হয়ে গেল, এর মধ্যে বন্ধন তৈরি হয়ে গেল, ঠিক কি না? তুমি ক্লাসেও দেখবা একটা ফ্রেন্ডের সাথে তুমি কিছু দিচ্ছ, একটা গিফট দিচ্ছ বা কিছু খাওয়াইছো, অথবা তুমি ভাবের আদান প্রদান করছো, কথা বলছো, তোমার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আর তুমি এক ঘইরা এক নিষ্ক্রিয় গ্যাসের মতো চিপায় বসে থাকবা, কার সাথে কথা বলবো না, সেক্ষেত্রে কিছু হবে, হওয়ার চান্স আছে নাই। তাহলে সবার সাথে সুন্দর সম্পর্ক হোক। আমরা এবার এখানে দেখবো যে বন্ধনটা তৈরি হয় কেন। সোডিয়াম সে একটা ইলেকট্রন হারায়, হারায় কি হয়, কথা বলো, হারায় Na+ হয়, ঠিক কি না, কি হয় Na+। আচ্ছা, অন্যদিকে ক্লোরিন সে ওই ইলেকট্রনটা গ্রহণ করে কি হয়, ক্লোরাইড আয়ন হয়, ঠিক। এবার তাদেরকে যোগ করে দাও, যোগ করে দিলে দেখো তো এই Na+ কি Cl, Na+Cl, তাহলে এই ইলেকট্রন কি কাটা যায় না, এটা কাটা যায় না, কাটার বন্ধন কি। আচ্ছা, আমরা তো দেখলাম আয়নিক বন্ধন, এবার দেখবো সমযোজী মানে কোভ্যালেন্ট বন্ড। কি বন্ড, কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন হয় অধাতু অধাতু, সেম ক্যারেক্টার, তাই না? অনেকটা ওই শুক্রবারের শাহবাগে আসা লোকজনের মতো। শুক্রবারের শাহবাগে কারা আসে, শাহবাগীরা। শাহবাগী কারা, যারা গোসল করে না মাসে একদিন, গায়ে গন্ধ, এত বড় একটা, ওই যে এক হুজুরে ওয়াজ করার সময় বলছে পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক মুক্তা, এত বড় একটা টিপ করে আসে কপালের মাঝখানে, গায়ে গন্ধ, পচা মাছ, টাকি মাছ পচার মতো গন্ধ। তাহলে সেইগুলো হলো কি, বুঝবে এক কথায় স্বাভাবিক। তাহলে চলো আমরা সমযোজী বন্ধন তৈরি করি। অধাতু অধাতু ইলেকট্রন শেয়ার করে, অধাতু কি করে, ইলেকট্রন শেয়ার করে। অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে কি, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন চেনার মোস্ট ফর্মুলা হচ্ছে কি, তুমি তাকাবা, তুমি দেখবা এর কি ধাতু আসেনি, উইদাউট ধাতু সে কি অধাতু, আর অধাতু হইলেই সে কি সমযোজী। দুই বা ততোধিক মৌল যদি হয় এবং দুই বা ততোধিক মৌল দ্বারা গঠিত বন্ধনই হবে কি বন্ধন, সমযোজী বন্ধন। কথা ক্লিয়ার? যেমন উদাহরণ দিই আমরা, এই হচ্ছে আবার, এর নাম কি অ্যামোনিয়া, এর নাম কি মিথেন, এর নাম কি কার্বন ডাই অক্সাইড, এর নাম হচ্ছে পানি, ঠিক কি না? এগুলো সব কি বন্ধন, সবগুলো কি বন্ধন, সমযোজী। যেখানে কি কোনো একটা যৌগে কি ধাতু আছে, বলো তোমরা বলো, ধাতু আছে, নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, কার্বন অধাতু, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে সব হচ্ছে সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন পড়াতে গেলে আমার দুইটা জিনিস আমি শিখাবো, একটা হলো লোন পেয়ার আর একটা হলো কি বন্ড পেয়ার, একটা হলো মুক্ত জোড় আর একটা বন্ধন জোড়। চলো আমরা দেখি। প্রথমে আমরা অ্যামোনিয়ার গঠন দেখি। অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? এক অণু নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেনের বিক্রিয়ায় দুই অণু অ্যামোনিয়া তৈরি হয়। এবার বস একটা পদ্ধতি আছে সেখানে প্রথমে হলো এর কেন্দ্রীয় পরমাণু যেটা সংখ্যায় কম থাকে। ছোট ক্লাসে আমরা এইভাবেই বলি যে একটা সমযোজী যৌগ প্রথমে হলো তুমি বিবেচনা করবে এটার মধ্যে যে কয়টা পরমাণুই থাকুক এবং তারা সবাই অধাতু, তারা সবাই কি, এটাই হলো সমযোজী যৌগ ছিল। তাহলে সমযোজী যৌগ, আর সমযোজী যৌগের মধ্যে যে বন্ধন আছে সেটাই কি বন্ধন, সমযোজী বন্ধন। আচ্ছা, এখন এই সমযোজী যৌগের কাজ, প্রথম কাজ হচ্ছে তোমার বের করা যে কে অধাতু, মানে কে কেন্দ্রীয় পরমাণু, কে কেন্দ্রে থাকবে, সেন্টারলি কে জায়গা দখল করবে। এই যৌগের মধ্যে সবচেয়ে সংখ্যায় কে কম, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন কয়টা, তিনটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু কে হবে, নাইট্রোজেন। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু, প্রথম আমাদের কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। আমরা একটা কালার দেখি কেমন হয়। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, নাইট্রোজেন 7, তাই না, 1s2 2s2 2p কত 3। প্রথম কক্ষপথে কয়টা,
দুইটা, তারপর পাঁচটা। বড় দেখেছে, দেখেছে। তাহলে এখানে আমরা দেখি কি হয়, যে নাইট্রোজেনে, এই যে আমার নাইট্রোজেন, এই হচ্ছে ফার্স্ট অরবিট, এই যে দুইটা ফার্স্ট অরবিটের দুইটা, তারপর এটা কয়টা, পাঁচটা, 1 2 4 পাঁচটা, ঠিক কি না? ঠিক কি না? আর নাইট্রোজেনের সাথে যুক্ত হবে কে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এর এক, তার ইলেকট্রন বিন্যাস কত? 1s1। তার সর্ববৈশিষ্ট্য স্তর ইলেকট্রন কয়টা? একটা। তাহলে আমরা এই যে নিউক্লিয়াস আর এই যে একটা ইলেকট্রন, ঠিক কি না? বুঝছনি? এখন এর বন্ধন গঠন কেমন হবে চলো আমরা দেখি। বন্ধন গঠন হবে যে প্রথমে আমি কেন্দ্রীয় পরমাণু লিখব। কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনের এই যে ফার্স্ট অরবিটে কয়টা ইলেকট্রন? তিনটা। আচ্ছা, এখানে একটা মজার কথা বলে নিই, যে তুমি তো দেখবা যে একটা কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা পরমাণু যুক্ত হয়। এই অ্যামোনিয়াতে একটা কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়? কয়টা যুক্ত হয়? তিনটা। সুতরাং একটার সাথে তিনটা যুক্ত হইলে তার গঠন হবে পিরামিড আকার বা ত্রিভুজ আকার বা ট্রায়াঙ্গেল। কথা বুঝছো? এখন তুমি কায়দা কইরা, বুদ্ধি কইরা, চূড়ামি পদ্ধতি অবলম্বন করে 3 কোণায় 3টা নিয়ে দিবা। ট্রায়াঙ্গেল করার জন্য 3 কোণায় 3টা নিয়ে দিবা। কি দিবা? এইখানে একটা দিবা, এখানে একটা দিবা, দিলো না সেকশন, এখানে একটা দিবা, এইখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, ঠিক কি না? 3 কোণায় 3টা, যেহেতু এটা ত্রিকোণ আকার করব। আর এই যে দুইটা এখানে রয়ে গেল, এই দুইটা একজোড়া রয়ে গেল, এটা কি যৌগ গঠন করছে? যৌগ গঠন করছে? এটা যৌগ গঠন করে নাই। তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন আসেনি? হাইড্রোজেনের এই যে একটা হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন। আর হাইড্রোজেনের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। এই যে একটা, এর সাথে শেয়ার করবে, এর সাথে শেয়ার করবে, এর সাথে শেয়ার করবে, ঠিক কি না? তাহলে আমরা বলছি না যে শেয়ার করে বন্ধন গঠন করবে। তাহলে হাইড্রোজেন একটা করে শেয়ার করলো, নাইট্রোজেন একটা করে শেয়ার করলো, ঠিক কি না? এবার তাদের মধ্যে বন্ধন তৈরি হলো। তাহলে এর গঠনটা কেমন হলো? কেমন হলো বলো? ত্রিকোণাকার হইলো? ট্রায়াঙ্গেল হইছে? এই যে যেই সকল ইলেকট্রন, এই যে এখানে দুইটা ইলেকট্রন না, এই যে একটা, এই যে একটা, একটা ইলেকট্রন হলো কার? নাইট্রোজেনের। আর একটা ইলেকট্রন কার? হাইড্রোজেনের। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হলো এখানে? দুইটা। এই দুইটা ইলেকট্রন বন্ধন গঠনের অংশ নিচে কি নাই? নাই, নিচে। তাহলে এদেরকে বলা হবে বন্ড পেয়ার, বন্ধন জোড়। কি বলা হবে? বন্ধন জোড়। তাহলে এই ইলেকট্রন দুটিকে বলা হবে পিপি। পিপি মিন্স বন্ধন জোড়। এই দুইটা বন্ধন জোড়, এই দুইটা বন্ধন জোড়, এই দুইটা বন্ধন জোড়, ঠিক কি না? তাহলে এখানে 3 জোড়া বন্ধন জোড় আছে, ঠিক? এখন দেখো তো এই যৌগের মধ্যে কোন ইলেকট্রনগুলা বন্ধন গঠনে সর্ববহিস্থ স্তরের কোন ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয় না? ইলেকট্রন তো সর্ববহিস্থ স্তরেরটাই অংশগ্রহণ করবে, মাঝখানেরটা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? তাহলে এখানে কি বন্ধন গঠনে এই দুইটা করবে না? কথা বলো। এই দুইটা করবে না, কারণ কি? এই দুটো হলো মুক্ত জোড়। এই দুটো কি? মুক্ত জোড়। এই যে এদেরকে বলা হবে, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না তাদেরকে বলা হবে লোন পেয়ার, এলপি। লোন পেয়ার মানে মুক্ত কি? মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে আমরা সমযোজী যৌগ গঠনের সময় কি কি শিখলাম? এই বন্ধন গঠনের পর যেই সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পিপি মিন্স বন্ধন জোড়। আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে কি বলে? এলপি, লোন পেয়ার বা মুক্ত জোড়। তাহলে এর গঠন হইল এই। আমরা কি বুঝাতে পারছি? তাহলে সমযোজী যৌগের অণু গঠন হবে হচ্ছে, সমযোজী যৌগ গঠন হবে হচ্ছে কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রে থাকবে, তার সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন আছে তার সাথে কয়টা পরমাণু যুক্ত হবে তার ভিত্তিতে তার আকার আমরা নির্ণয় করব, ঠিক?
ঠিক। তাহলে তুমি চাইলে এবার আমরা এই যে মিথেনেরটা তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো, কার্বন ডাই অক্সাইড করতে পারো, পানির করতে পারো। চলো আমরা একটু পানিরটা করি। দেখো পানি 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 ডাইহাইড্রোজেন মনোক্সাইড, এর সঙ্গে কি H2O, দুটো হাইড্রোজেন ডাইহাইড্রোজেন আর সিঙ্গেল অক্সিজেন, দ্যাট ইজ কল্ড মনোক্সাইড। ডাইহাইড্রোজেন মনোক্সাইড আবার এটা কিন্তু ভারী পানির সংকেত D2O, এটা হলো ডিউটেরিয়াম অক্সাইড, দুইটাই পানি। এটা হলো ভারী পানি। হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে, একটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। এটা হলো 2 নাম্বার আইসোটোপ। ডিউটেরিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ডিউটেরিয়াম অক্সাইড তৈরি হয়। এমনিই বললাম আর কি, এমনি। তাহলে পানির এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে? এক কথা বলো, কেন্দ্রীয় পরমাণু কে হবে? হাইড্রোজেন না অক্সিজেন? অক্সিজেন। কেন অক্সিজেন? অক্সিজেনের সংখ্যা কম। তাহলে অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে বুঝতে বলো আলহামদুলিল্লাহ, না বুঝতে বলো আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলো নাউজুবিল্লাহ, আরেকবার বলো মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে প্রথম ইলেকট্রনিক ডায়াগ্রাম হবে 1s2 2s2 2p4, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা দেখব যে এর স্ট্রাকচারটা কেমন হয়। এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট অরবিট, এই হচ্ছে আমার সেকেন্ড অরবিট। দুইটাই তো অরবিট নাকি? আরো সাইড 14টা দেব অরবিট। কয়টা অরবিট দেব? মন চাইলে দিলে হবে না, এখানে দুইটা আর এখানে আছে কয়টা? 4টা। তাহলে আমি জোড়ায় জোড়ায় দিলাম, এই এক জোড়া, এই এক জোড়া দিলাম। এখন গঠন হবে কি? পানি না? কেন 6? ও আচ্ছা, সব বুঝতে 6টা, সরি। তাহলে এই যে 6টা, সরি স্যার। হ্যাঁ আচ্ছা, দিব দুইটা আলাদা। এটা হলো অক্সিজেন পরমাণু। এবার হাইড্রোজেন পরমাণু আছে না? হাইড্রোজেন কত? 1 s 1, তাই না? এটা হাইড্রোজেন 1। আচ্ছা, এবার তার গঠন কেমন হবে? এই যে একটা অক্সিজেন, এটা একটা কি? অক্সিজেন। আর অক্সিজেনের এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হলো ফার্স্ট অরবিট, আমাদের অন্য কথা বলি না, এটা ফার্স্ট অরবিট, এইটা সেকেন্ড অরবিট। তো ফার্স্ট অরবিটে দুইটা দাও, সেকেন্ড অরবিটে কয়টা আছে? 6। তাহলে এর সাথে একটা কি আসবে? একটা হাইড্রোজেন আসবে না? এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। এখন এই যে পানির সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। কয়টা? এখন এই হাইড্রোজেনের সাথে একটা, এই যে একটা শেয়ার করবে, ঠিক কি না? কথা বলো। এই হাইড্রোজেনের সাথে এটা, আর এই যে একটা, এইটা নীলটা হলো, এটা নীল না? এই নীলটা হলো হাইড্রোজেনের, আর লালটা হলো কার? অক্সিজেনের। এখন দেখো তো অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। দিলাম কয়টা? 2টা। দুইটাই তো শেয়ার করতে, ওভারল্যাপিং করে। একটা অরবিটের উপর দিয়ে আরেকটা অরবিট যখন যায়, এটাকে বলে ওভারল্যাপ। তো এই ওভারল্যাপিং এর ফলে এখানে বন্ধন তৈরি হবে, আর এইখানে এই যে দুই জোড়া ইলেকট্রন থেকে যায়, ঠিক কি না? এই দুই জোড়া ইলেকট্রনকে কি বলে? জোরে বলো আলহামদুলিল্লাহ। এইটা হলো মুক্ত জোড়। কি জোড়? মুক্ত জোড়। মুক্ত জোড় মানে এলপি। লোন পেয়ার বানান যদি ভুল হয়, LONE PAIR, আমরা পারি। আচ্ছা, তাহলে এইটা হলো মুক্ত জোড়। তাহলে দুই জোড়া মুক্ত জোড়। তাহলে পানির অণুর হয় কি, এই লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণের কারণে এর গঠন এরকম সোজা হয় না। অর্থাৎ নরমালি গঠনটা এরকম হওয়ার কথা, হয় না? কথা কয় না? এখানে এই যে দুই জোড়া মুক্ত জোড়, কিন্তু এরকম হয় না। বিকর্ষণের কারণে এর গঠন এরকম এই আকৃতির হয়, উল্টা ভি বা এই আকৃতির থাকে। এই যে এটা হলো পানির অণুর গঠন। বুঝতে পারছো? তাহলে পারবা সবাই গঠন পারবা। তাহলে সোডিয়াম ক্লোরাইডেরটা দেখাইলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরটা দেখালাম, ওই দুটো ছিল আয়নিক বন্ড।
আর এই দুটো দেখাইলাম, একটা হলো পানি আর একটা হলো কি, আরেকটা কি অ্যামোনিয়া। এই দুটো হচ্ছে কি কথা বলো, সেটা কি সামগ্রিক বন্ধন। এখন একটা যৌগ যদি দেই এবং সেই যৌগের এরকম বন্ড পেয়ার এবং লোন পেয়ার দেখাইতে পারবা কিনা? শেষ।